এসটিএম বক্স অফিসে আজ আমরা আপনাদের সামনে যে গল্প নিয়ে এসেছি সেটাকে এলএ টাইমস পৃথিবীর সর্বকালের সেরা সিরিজ হিসেবে ঘোষণা করেছিল। এই সিরিজে রাজনীতি, কূটনীতি, যুদ্ধ, প্রতারণা, ভালোবাসা, বন্ধুত্ব এবং ক্ষমতার লড়াই কখনো থেমে থাকে না। একটার পর একটা অসাধারণ সব ফ্যান্টাসি গল্প দিয়ে সাজানো এই সিরিজ, যেখানে হোয়াইট ওয়াকার্সদের ত্রাস, ড্রাগনের আগুন আর আর্মি অব দ্য ডেডের পাশাপাশি অসাধারণ সব ক্যারেক্টারকে আমরা দেখতে পাই। বলছিলাম গেম অফ থ্রোনসের কথা। জর্জ আর মার্টিনের লেখা ফ্যান্টাসি নভেল সিরিজ এ সং অফ আইস অ্যান্ড ফায়ারকে টিভি শোতে রূপান্তরিত করেছেন ডেভিড বেনিয়ফ ও ডিবি ওয়েস। সিরিজটি এতটাই জনপ্রিয় ছিল যে বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি নিজেই নির্মাতাদের কাছ থেকে কোনো কোনো এপিসোডের অগ্রিম ভিডিও চেয়ে নিতেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের এই মহাকাব্যিক গল্পে প্রবেশ করি। কাহিনীর শুরু ওয়েস্টেরসে, 7টি পৃথক রাজ্য নিয়ে গঠিত ওয়েস্টেরস, যেটাকে দ্য 7 কিংডমসও বলা হয়। আর এই হচ্ছে সেই বিখ্যাত লোহার সিংহাসন। কথিত আছে প্রথম এগন টারগারিয়ান তার পরাজিত সব শত্রুদের 1000টা তরবারি ড্রাগনের আগুনে গলিয়ে এই সিংহাসন তৈরি করেছিলেন। এই সেই থ্রোন, যেখানে শক্তিশালী রাজবংশগুলোর উত্থান পতন, রক্তক্ষয়ী যুদ্ধ, বিশ্বাসঘাতকতা ও বীরত্বের ইতিহাস গাথা রয়েছে। আয়তনের সবচেয়ে বড় রাজ্য দ্য নর্থের রাজধানী উইন্টারফেল ও শাসনকর্তা হাউস স্টার্ক। তাদের স্লোগান হচ্ছে উইন্টার ইজ কামিং। পরবর্তী রাজ্য হচ্ছে দ্য স্ট্রমল্যান্ডস। এটি একটি ঝড়প্রবণ এলাকা যেখানে হাউস ব্যারাথিয়ন শাসন করে এবং বর্তমানে ওয়েস্টেরসের আয়রন থ্রোনে যিনি বসে রয়েছেন তিনি এই হাউস ব্যারাথিয়নের রবার্ট ব্যারাথিয়ন। তৃতীয় গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে দ্য ওয়েস্টারল্যান্ডস। এটি একটি সমৃদ্ধ এবং ধনী রাজ্য যেখানে হাউস ল্যানিস্টার শাসন করে। তাদের বিখ্যাত উক্তি হল এ ল্যানিস্টার অলওয়েজ পেজ ইজ ডেটস। বর্তমানে ওয়েস্টেরসের রানী সার্সি ল্যানিস্টার। পরবর্তীতে আমরা ওয়েস্টেরসের অন্যান্য রাজ্যগুলো সম্পর্কে আপনাদের জানাবো। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নাইটস ওয়াচের 3 জন রেঞ্জারকে। তারা দ্য ওয়ালের উত্তরের হন্টেড ফরেস্টে জঙ্গলি বা ওয়াইল্ডলিংসদের দেখা যাওয়ার খবর তদন্ত করতে যাচ্ছে। বরফ আচ্ছাদিত জঙ্গলে তাদের একজন জঙ্গলিদের মৃতদেহ আবিষ্কার করে। মৃতদেহগুলো অদ্ভুতভাবে একটি সর্পিল আকৃতিতে সাজানো ছিল। বাকি 2 রেঞ্জার সেখানে গেলে হঠাৎ একটি হোয়াইট ওয়াকার একজনকে মেরে ফেলে। বাকি 2 জন ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু আরও একজন রেঞ্জার সেখানে মারা যায়। তৃতীয় জন কোনোভাবে প্রাণ নিয়ে পালিয়ে যায়, কিন্তু নাইট ওয়াচ সেরে পালানো মানে তার শপথ ভঙ্গ করা, যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। পরবর্তীতে সে উইন্টারফেলে ধরা পড়ে। এই ওয়াল ও নাইট ওয়াচ এই সিরিজে ভীষণ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমরা পরে আপনাদের বিস্তারিত জানাবো। উইন্টারফেলে আমরা পরিচিত হই হাউস স্টার্কের সাথে। নেড ও ক্যাটলিন স্টার্কের 5 সন্তান, রব, সানসা, ব্রান, আরিয়া ও রিকন। নেডের অবৈধ সন্তান জন স্নো তাদের সাথে উইন্টারফেলে বসবাস করে, যদিও লেডি ক্যাটলিন জনকে খুব একটা পছন্দ করে না। ব্রান তার ভাইদের সাথে সেখানে আর্চারি প্র্যাকটিস করছিল। সে তীর ছুঁড়ে টার্গেটে লাগানোর চেষ্টা করলে পেছন থেকে তার ছোট বোন আরিয়া একদম সঠিক নিশানায় লক্ষ্যভেদ করে। এই সময় নেডের কাছে স্যার রডরিক সেই পালিয়ে আসা সৈনিকের সংবাদ নিয়ে আসে। নেড ওয়েস্টেরসের আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রস্তুত করতে বলে। যখন সেই সৈনিককে মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন সে বলে যে সে হোয়াইট ওয়াকারদের দেখেছে। নেড নিজ হাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করে। পরে ব্র্যান হোয়াইট ওয়াকারদের সম্পর্কে জানতে চাইলে নেড বলে যে হোয়াইট ওয়াকার 1000 বছর আগে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্ধুরা, দ্য ওয়ালের দক্ষিণে অর্থাৎ ওয়েস্টেরসের সবাই বিশ্বাস করে যে হোয়াইট ওয়াকার আর পৃথিবীতে নেই, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাবো যে হোয়াইট ওয়াকার্স ও আর্মি অব ডেড আসলে কতটা ভয়ঙ্কর। ক্যাসেলে ফেরার পথে তারা একটি ডায়ার উলফের মৃতদেহ দেখতে পায়। সেখানে সে নেকড়ের 6টি বাচ্চাও ছিল। প্রথমে তাদের মেরে ফেলতে চাইলেও পরে নেড তার 5 সন্তানকে 5টি ও জনকে একটি নেকড়ের বাচ্চা লালন পালন করার দায়িত্ব দেয়। চলুন ওয়েস্টেরসের রাজধানী কিংস ল্যান্ডিংয়ে যাওয়া যাক। রাজা রবার্ট ব্যারাথিয়নের হ্যান্ড অব দ্য কিং বা সেকেন্ড ইন কমান্ড জন অ্যারন মারা গেছে। তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন চলছে। সেখানে আমরা রানী সার্সি ও তার যমজ ভাই জেমি ল্যানিস্টারকে দেখতে পাই। জেমি বর্তমানে রবার্টের কিংস গার্ডের দায়িত্ব পালন করে। সার্সি জেমিকে বলে যে সে ভয় পাচ্ছে। জন অ্যারিন হয়তো তাদের গোপন বিষয় জেনে গিয়েছিল।
এবং হয়তো রবার্টকে জানিয়েছে। জেইমি তাকে আশ্বস্ত করে যে যদি এমন কিছু হতো তবে রবার্ট তাদের ইতিমধ্যেই মেরে ফেলত। সার্সি বলে নতুন হ্যান্ড অব দ্য কিং হওয়া উচিত জেইমিকে, কিন্তু জেইমি জনের ডেড বডির দিকে ইঙ্গিত করে বলে রাজার হ্যান্ডসদের দায়িত্ব অনেক বেশি আর তারা খুব বেশি দিন বাঁচেও না। এদিকে উইন্টারফেলে নেড তাদের পবিত্র গাছের নিচে বসে আছে যখন ক্যাটলিন সেখানে এসে তাকে জন অ্যারনের মৃত্যুর সংবাদ দেয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, ওয়েস্টারসের 7টি রাজ্যের একটি হচ্ছে দ্য কিংডম অফ মাউন্টেন অ্যান্ড দ্য ভেইল, যেখানে অ্যারন ফ্যামিলি শাসন করে। জন অ্যারন নেডের খুব কাছের মানুষ ছিলেন, আর ক্যাটলিনের বোন লাইসা অ্যারন ছিলেন জন অ্যারনের স্ত্রী। ক্যাটলিন নেডকে আরও বলে যে কিংস ল্যান্ডিং থেকে আরও একটি সংবাদ এসেছে, রাজা তার দলবল নিয়ে উইন্টারফেলে আসছেন। তারা বুঝতে পারে রবার্ট এখানে নেডকে তার হ্যান্ড বানানোর জন্যই আসছে। উইন্টারফেলে রাজার আতিথেয়তার আয়োজন শুরু হয়ে যায়। আমরা ব্র্যানকে দেখতে পাই ক্যাসেলের একদম ছাদে উঠে রাজার দলের আগমন দেখছে। ব্রান ক্লাইম্বিং ভীষণ পছন্দ করে, সে মাঝে মাঝে ক্যাসেলের ছাদে উঠে যায়। নিচে নেমে সে ক্যাটলিনকে রাজার আগমনের খবর দেয়। ক্যাটলিন তাকে প্রমিস করতে বলে যে সে আর ছাদে উঠবে না। রবার্ট তার ছেলে জফ্রি ব্যারাথিয়ন, জেমি ল্যানিস্টার ও অন্যান্যদের নিয়ে উইন্টারফেলে প্রবেশ করে। সবাই হাঁটু গেড়ে রাজাকে শ্রদ্ধা জানায়। রবার্ট নেডকে দেখে বলে, তুমি মোটা হয়ে গেছ। নেড রবার্টের দিকে ইশারায় বোঝায়, তোমার নিজেরটা দেখো। অতঃপর দুই বন্ধু একে অপরের সাথে কোলাকুলি করে। দীর্ঘ 9 বছর পর দুই বন্ধুর সাক্ষাৎ হচ্ছে। কুশল বিনিময় শেষে তারা উইন্টারফেলের ক্রিপ্টে যায়, যেখানে তাদের পরিবারের মৃতদের কবর দিয়ে স্ট্যাচু বানিয়ে রাখা হয়। সেখানে রবার্ট নেডকে বলে, আমি তোমাকে আমার হ্যান্ড অব দ্য কিং হিসেবে মনোনীত করলাম। নেড প্রথমে রাজি হয় না, কিন্তু রবার্ট বলে, তোমার সাহায্যেই আমি রাজা হয়েছি, এখন এই সিংহাসন ধরে রাখতে আমায় সহায়তা করো। সে আরও বলে, তোমার মেয়ে সানসার সাথে আমার ছেলে জফ্রির বিয়ে দিয়ে আমরা পারিবারিকভাবে এক হয়ে যাব। নেডকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায়। এরপর রবার্ট লিয়ানা স্টার্কের স্ট্যাচুর সামনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। রবার্টের চোখে মুখে কষ্ট এবং ভালোবাসার ছোঁয়া দেখা যায়। আপনাদের জানিয়ে রাখি, লিয়ানা ছিল নেড স্টার্কের বোন ও রবার্টের বাগদত্তা, কিন্তু তৎকালীন রাজা ম্যাড কিং অ্যারিস টারগারিয়ানের ছেলে রেগার টারগারিয়ান তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। লিয়ানার বাবা রিকন স্টার্ক ও বড় ভাই ব্র্যান্ডন স্টার্ক ন্যায় বিচারের দাবি করলে ম্যাড কিং তাদের কিংস ল্যান্ডিংয়ে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। রবার্ট ও নেড জন অ্যারিনকে সাথে নিয়ে বিদ্রোহ ঘোষণা করে। একের পর এক যুদ্ধে জয়লাভ করে তারা যখন কিংস ল্যান্ডিংয়ে প্রবেশ করে, তখন দেখতে পায় ল্যানিস্টার আর্মি ইতিমধ্যেই সকল টারগারিয়ানদের হত্যা করেছে, আর জেইমি ল্যানিস্টার ম্যাড কিং অ্যারিসকে মেরে ফেলেছে। এরপর থেকে অনেকে স্যার জেইমিকে কিংসলেয়ার বলে ডাকে। চলুন পরিচয় হওয়া যাক ল্যানিস্টারদের সবচেয়ে ছোট ভাই টিরিয়নের সাথে। টিরিয়ন ল্যানিস্টার একজন ডোর্ফ বা বামন। সে তার বেশিরভাগ সময় হয় বই পড়ে নয়তো পতিতালয়ে কাটায়। জেইমি সেখানে গিয়ে তাকে বলে, সার্সি তোমায় খোঁজ করছে। টিরিয়ন বলে সে ব্যস্ত। তাই জেইমি আরও কয়েকজন পতিতাকে টিরিয়নের বিছানায় পাঠিয়ে দিয়ে সেখান থেকে বিদায় নেয়। এই হলো সেই ডিসফাংশনাল ল্যানিস্টার ফ্যামিলি। এবার চলুন ওয়েস্টারস থেকে দূরে সাগরের অপর পাশে পেন্টোসে যাওয়া যাক, যেখানে আমরা ড্যানেরিস টারগারিয়ানকে প্রথমবারের মতো দেখতে পাই। ড্যানি এবং তার ভাই ভিসেরিস টারগারিয়ানের বাবা ছিলেন ম্যাড কিং অ্যারিস। তারা বিদ্রোহের পর থেকে ইলুরিও নামে একজনের বাসায় নির্বাসিত জীবনযাপন করছে। ভিসেরিস হর্সলর্ড ডথরাকিদের নেতা খাল ব্রোগোর সাথে ড্যানির বিয়ে ঠিক করে। ডথরাকিরা বর্বর জাতি। ড্যানি বলে যে সে দ্রোগোকে বিয়ে করতে চায় না। তখন ভিসেরিস ড্যানিকে তার পরিকল্পনা বলে। সে খাল দ্রোগোর সাথে ড্যানির বিয়ে দিবে এবং দ্রোগোর আর্মি নিয়ে সমুদ্র পার হয়ে আয়রন থ্রোন দখল করবে। অনিচ্ছা সত্ত্বেও ড্যানিকে রাজি হতে হয়। দ্রোগো এবং ড্যানির বিয়ের অনুষ্ঠান চলছে। সবাই তাদের সামনে বিয়ের উপহার সমর্পণ করছে। এখানে আমরা ডথরাকিদের বর্বরতার আরও নমুনা দেখতে পাই। সেই অনুষ্ঠানেই দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায় ও একজন আরেকজনকে মেরে ফেলে। এসব আসলে ডথরাকিদের জন্য খুব সাধারণ বিষয়। এসব দেখে ড্যানিকে আতঙ্কগ্রস্ত দেখা যায়। এরপর সেখানে আমরা জোরাহ মরমন্টকে দেখতে পাই। বেআইনি কাজে লিপ্ত থাকায় জোরাহকে ওয়েস্টারস থেকে বিতাড়িত করা হয়েছে। সে ড্যানিকে কিছু বই উপহার দিয়ে বলে ওয়েস্টারসবাসী তাদের আসল রাজার জন্য অপেক্ষা করছে। এরপর ইলুরিও ড্যানিকে 3টি ড্রাগনের ডিম উপহার দেয়। কালের পরিক্রমায় ডিমগুলো পাথর হয়ে গেছে।
তারপর দ্রোগো দোথরাকিদের সংস্কৃতি অনুযায়ী ড্যানিকে নিয়ে ঘোড়ায় চেপে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যায়। এদিকে উইন্টারফেলে যখন নেড ও ক্যাটলিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মেইস্টার এইমন সেখানে আসে। ভেইল থেকে ক্যাটলিনের বোন লাইসা তাদের জন্য একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লেখা, ল্যানিস্টাররা জন অ্যারনকে হত্যা করেছে। ক্যাটলিন ভয় পেয়ে যায় ও নেডকে রাজার হ্যান্ড হওয়ার অফার ফিরিয়ে দিতে বলে, কিন্তু মেইস্টার এইমন বলে বর্তমানে নেড রবার্টের একমাত্র বন্ধু এবং বিশ্বস্ত মানুষ। সে ছাড়া আর কেউ নেই যে রবার্ট এবং তার রাজ্যকে সাহায্য করতে পারে। নেড বুঝতে পারে তার ইচ্ছার বিরুদ্ধে হলেও তাকে কিংস ল্যান্ডিংয়ে যেতে হবে। পরদিন সকালে তারা যখন শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, রবার্ট তখন নেডকে আবার বলে, তুমি আমার একমাত্র বন্ধু, সে কারণেই আমি তোমাকে হ্যান্ড অব দ্য কিং হিসেবে দেখতে চাই। নেড রবার্টের প্রস্তাবে রাজি হয়। এরপর আমরা দেখতে পাই ব্রান তার মায়ের আদেশ অমান্য করে আবার ক্যাসেলের টাওয়ারে উঠছে। কিছু দূর উঠে সে কারো আওয়াজ শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। টাওয়ারের কিনারায় দাঁড়িয়ে সে জেমি ও কুইন সার্সিকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। জেমি দ্রুত গিয়ে ব্র্যানকে ধরে ফেলে। তখন সার্সি বলে সে আমাদের দেখেছে। অতঃপর জেমি ব্র্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় বলে, ভালোবাসার জন্য আমাকে কত কিছুই না করতে হয়। বিশ্বাসঘাতকতা, লোভ, প্রতিশোধ ও ক্ষমতার লড়াইয়ের এক মহাকাব্যিক যাত্রা শুরু হলো। এটি ছিল মাত্র শুরু। সামনের পর্বে অপেক্ষা করছে আরও অন্ধকার, আরও রহস্য। গেম অব থ্রোনসের প্রথম এপিসোড সম্পর্কে আপনাদের মন্তব্য আমাদের লিখে জানান। আর এই ধরনের আরও সিরিজ বা মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী এপিসোডের জন্য চোখ রাখুন STM বক্স অফিসে।